সময়টা ওই 2003-04 সিজন। তৎকালীন ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ার লিগের নাম এনএফএল অর্থাৎ ন্যাশনাল ফুটবল লিগ। কালে ভদ্রে তার নাম পরিবর্তন হয়ে আই লিগ হয়েছিল। এখন আবারও তার নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়েছে। কিন্তু স্পেশালি 2003-04-এর কথা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম কেন? ইস্টবেঙ্গলকে নিয়ে তো কথা হচ্ছে। ডেফিনেটলি 2003-04 সিজনটাই ছিল শেষবার যখন ইস্টবেঙ্গল ডোমেস্টিক লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। আর ইস্টবেঙ্গল প্রথম ইন্ডিয়ান ক্লাব হিসাবে টপ টিয়ার ডোমেস্টিক লিগে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিল 2002-03 এবং 2003-04। এবং মনে করা হয় যে ইস্টবেঙ্গলের লেটেস্ট যে জেনারেশন চলছে, মানে অন্ততপক্ষে যদি আমরা ধরি যে গত 25 বছরের একটা জেনারেশন, তাহলে সেই জেনারেশনের সবথেকে গোল্ডেন পিরিয়ডটা সেই সময়ই কিন্তু ছিল। এবং তখন বলে বলে ইস্টবেঙ্গল প্রায় সমস্ত ট্রফি শুধুমাত্র দেশের মাটি না, বিদেশের মাটি থেকেও তুলে নিয়ে এসেছে। সুভাষ ভৌমিকে সেই জমানা আপাতত অতীত। তৎকালীন সময়ে দিকপাল সমস্ত ফুটবলার, তারকা থেকে মহাতারকা, তারা আজ প্রত্যেকেই বিস্মৃতির আড়ালে। কিন্তু যে জিনিসটা গত 21 বছর বা প্রায় 22 বছর ধরে ইস্টবেঙ্গল সমর্থকরা বুকে ব্যথা নিয়ে বয়ে বেড়াচ্ছে, সেটা হলো ডোমেস্টিক লিগে তারপর থেকে আর চ্যাম্পিয়ন না হওয়া। ইস্টবেঙ্গল বারবার চ্যাম্পিয়নশিপের কাছাকাছি গেছে, কখনো 1 পয়েন্ট, কখনো 2 পয়েন্ট, কখনো একটা ম্যাচে ড্র বা কখনো একটা ম্যাচে হঠাৎ হার ইস্টবেঙ্গলকে না তো আই লিগ না তো এনএফএল চ্যাম্পিয়ন হতে দিয়েছে। এই 2025-26 সিজনে এসে তাই বহু ইস্টবেঙ্গল সমর্থক বলছে হয় এবার নয় নেভার। কারণ এইবারে যা টিম হয়েছে এবং মোটামুটি এই ট্রাঙ্কেটেড সিজন, জাস্ট 13টা ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সম্ভাবনা সমূহ রয়েছে এবং ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতেই পারে যদি বেশ কিছু পয়েন্ট ইস্টবেঙ্গলের পক্ষে যায় এবং অবশ্যই যে কটা ফ্যাক্টর বারবার করে ইস্টবেঙ্গলের বিপক্ষে গেছে এর আগে বিভিন্ন সিজনে, সেগুলো যদি ইস্টবেঙ্গলের পক্ষে যায়। আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গলের 2025-26 সিজন আইএসএলের একটা ছোট্ট প্রিভিউ, বা বলা চলে যে সম্ভাবনা কী রয়েছে, কতটা চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসেবে ইস্টবেঙ্গল নামবে, নাকি প্রতিবারের মতো ডার্ক হর্স হিসাবে সেই কালো ঘোড়ার দৌড়টাই থেকে যাবে, কিন্তু সামনে সাদা ঘোড়া হিসাবে জয়ের মেডেলটা অন্য কেউ পড়বে। দেখা যাক ইস্টবেঙ্গলের ভাগ্যে কী লেখা রয়েছে। এইবার অনেকেই মনে করছে যে ইস্টবেঙ্গল গত কয়েক বছরের তুলনায় বা অন্ততপক্ষে গত 10 বছরের তুলনায় এইবারে টিম বিল্ড আপ অনেক বেশি সায়েন্টিফিক করেছে। কিন্তু আমরা জানি যে ন্যাচারালি ইন্ডিয়ান ফুটবলে তুমি যেভাবেই টিম বিল্ড আপ করো না কেন, বহু মানুষ রয়েছে তারা কিন্তু খুঁত বার করেই ফেলে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও রয়েছে। ইস্টবেঙ্গল সেই জায়গাগুলোকে রিকভার করে ফাইনালি ট্রফি জেতার কাছাকাছি বা লিগ জেতার কাছাকাছি পৌঁছতে পারবে কি না, সেটা তো সময়ই কথা বলবে। কিন্তু এইটুকু আমরা মানতে বাধ্য যে এইবারে যা ইস্টবেঙ্গলের টিম তৈরি হয়েছে, সেই টিম কিন্তু বেশ কয়েকটা টিম রয়েছে, বিশেষ করে চ্যাম্পিয়ন মোহনবাগান বা অন্যতম ব্যালেন্সড স্কোয়াড জামশেদপুর, চেন্নাই, গোয়া, বেঙ্গালুরু, তাদেরকে সমানে টক্কর দিতে পারে। ইস্টবেঙ্গলের সেই ক্ষমতা এবারে কিন্তু রয়েছে। প্রতিবার ইস্টবেঙ্গল যে জিনিসটা করে, যে কোনো রকম একটা টিম তৈরি করা, বাতিল বিভিন্ন প্লেয়ারদের নিয়ে আসা, এইবারে তুলনামূলক ইস্টবেঙ্গল অনেক ভেবে চিনতে, অনেক মার্কেট রিসার্চ করে টিম বিল্ড আপ করেছে। তবু তারপরে কিছু প্রবলেম তো রয়েছে, কিছু নেগেটিভিটি তো রয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। প্রথম আরও একটা যে বিষয়কে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সমর্থকরা গুরুত্ব দিচ্ছে, যেটা একদম শুরুর দিকে গুরুত্বের জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে এই টিমটা অলরেডি দুটো ফাইনাল খেলেছে। অর্থাৎ টিমের মধ্যে সেই তাগিদটা রয়েছে, সেই মেন্টালিটিটা আস্তে আস্তে গোটা টিমের মধ্যে ডেভেলপ করতে শুরু করেছে যে চ্যাম্পিয়ন হতে হবে। কারণ দিনের শেষে তুমি যত ভালো টিম বানাও, যতই তোমার লিগ্যাসি থাকুক, যত হাইফাই কোয়ালিটির প্লেয়ার তোমার টিমে খেলুক না কেন, যদি তোমার নামের পাশে চ্যাম্পিয়নের তকমাটা না থাকে, তাহলে কিন্তু সিজন শেষে কেউ তোমাকে মনে রাখে না। এইবারে আইএফএ শিল্ডে মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গল ফাইনালে হেরেছে টাইব্রেকারে, এবং একইভাবে সেই ঘটনার উলটপুরাণ হয়েছে সুপার কাপের ফাইনালে। অর্থাৎ এই জায়গাতে দাঁড়িয়ে বারবার দুবার ট্রফি জয়ের যে হাতছানি, সেটাতে ইস্টবেঙ্গল পৌঁছলেও ট্রফি কিন্তু ইস্টবেঙ্গল তুলতে পারেনি। কিন্তু 3 নম্বর জায়গাতে ইস্টবেঙ্গল কোথাও বদ্ধপরিকর যে এখানে ভালো কিছু করে দেখাতে হবে। কিন্তু বিধি বাম, এমন ভাইটাল টাইমে বেশ কিছু প্লেয়ারের চোটাঘাত, সেটা কিন্তু সমস্যার মধ্যে দাঁড়িয়ে গেছে। যদিও অস্কার ব্রুজো, তিনি তার যে সিস্টেমে এই টিমটাকে ডেভেলপ করেছেন, তিনি যেভাবে একটা মোটামুটি কনসিস্টেন্সি বজায় রাখতে পেরেছেন, সেখানে দাঁড়িয়ে বহু ইস্টবেঙ্গল সমর্থকই আপাতত আশার প্রহর গুনছে যে এইবারে ইস্টবেঙ্গল অনেক বেটার কিছু করবে। বিদেশি প্লেয়ার সিলেকশনের যদি কথা বলি, তাহলে সেই জায়গাতে যেমন 4 জন প্লেয়ারের ক্ষেত্রে একটা স্টেবিলিটি দেখা গেছে, কিন্তু ফরওয়ার্ড লাইনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে একদমই স্টেবল হতে পারেনি।
যদিও শেষ মুহূর্তের কেভিন সিভিয়ের চোট, তার একটা লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া, প্রায় তাকে হাফ অফ দ্য সিজন না পাওয়া, এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা যথেষ্ট মাথা ব্যথার বিষয়। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে বাকি যারা রয়েছে তারা কিন্তু ওয়েল এনাফ ইস্টবেঙ্গলের এই টিমটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, কারণ যথেষ্ট পরিমাণে ভালো দেশীয় প্লেয়ার রিক্রুটেড হয়েছে, যারা ইস্টবেঙ্গলের ওজনটা বা ইস্টবেঙ্গলের জার্সির যে ওজনটা রয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে আপাতত মাঠে পারফরমেন্স করতে শুরু করেছে। ডোমেস্টিক রিক্রুটমেন্টে যদি কথা বলি তাহলে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পরের পর চমক দিয়েছে। সেখানে এডমুন্ড রাল্লিন্ডিকা, সেখানে জয় গুপ্তা, বিপিন, লেটেস্ট রিক্রুটমেন্টের কথা বলতে হবে জেরি, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের নিজেদের জায়গাতে এর আগে ইন্ডিয়ান ফুটবলে একটা যথেষ্ট ছাপ রেখেছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা বারবার করে এই ধরনের রিক্রুটমেন্টেরই দাবি জানিয়ে এসেছিল। সেটা ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু করতে পেরেছে, এবং অবশ্যই তার পাশাপাশি বেশ কিছু ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার যারা কন্টিনিউ করছে, যেমন সেখানে আনোয়ার আলী রয়েছে, সেখানে নওরেম মাহেশ রয়েছে, এবং সেখানে অবশ্যই সৌভিক চক্রবর্তী, জিকসন সিংয়ের মতো দীর্ঘদিনের ক্যাম্পেনাররা রয়েছে, যারা আইএসএলে একটা চ্যাম্পিয়ন টিম বা একটা মোটামুটি সাকসেসফুল টিমে যে ধরনের পারফরমেন্স করতে হয় সেই ধরনের কোয়ালিটি তারা বজায় রাখে। এবার এই জিনিসগুলো না খুব স্ট্রেংথের জায়গা। তাহলে ইস্টবেঙ্গলের উইকনেসেস কী কী রয়েছে? প্রথম যে উইকনেসটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে রয়েছে সেটা আগেই বললাম যে ফরওয়ার্ড লাইন। বিদেশি ফরওয়ার্ড লাইনটা এত পরিমাণে বারবার চেঞ্জ হয়েছে, এবং লেটেস্ট যে দুজন রিক্রুটমেন্ট হয়েছে, যার মধ্যে একজন অলরেডি এসে গেছে, একজন আসেনি, রাতারাতি এসে তাদের পক্ষে মানিয়ে নেওয়া এবং প্রথম দিন থেকে সুপারস্টার পারফরমেন্স দেওয়া যথেষ্ট পরিমাণে ইন্ডিয়ান ফুটবলে টাফ। আমরা এর আগে দেখেছি যে বহু বড় বড় ফুটবলার যারা পরে এসে খুব বড় হয়েছে, তারা প্রথম থেকেই কিন্তু একদম 5 স্টার পারফরমেন্স তুলে ধরতে পারেনি। এই জায়গাতে ইস্টবেঙ্গল সমর্থকরা অন্ততপক্ষে তারা প্রার্থনা জানাবে যে স্ট্রাইকাররা যেন প্রথম দিন থেকে গোলের মধ্যে থাকে। দ্বিতীয় যে উইকনেসটা রয়েছে সেটা হচ্ছে টিমের মধ্যে আননেসেসারি হঠাৎ হঠাৎ চোট আঘাত, যেটা কখনোই কিন্তু একটা চ্যাম্পিয়ন হতে যাওয়া টিম বা যারা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তাদের কাছ থেকে এক্সপেক্টেড না। অলরেডি আমরা জানি যে মহেশ প্রথম দুটো ম্যাচে আনঅ্যাভেলেবেল, এর সাথে কেভিন সিভিয়ে হঠাৎ করে কিভাবে কোথা থেকে চোট পেয়ে গেছে এখনও অবধি কেউ বুঝতে পারছে না। সে ফিরে গেছে আপাতত স্পেনে, এবং সেখানে প্রায় 6 সপ্তাহ তার ট্রিটমেন্ট চলবে, অর্থাৎ 6 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। এবার ন্যাচারালি একটা প্লেয়ার যদি 6 সপ্তাহ মাঠের বাইরে থাকে, মানে প্রায় ধরে নেওয়া হচ্ছে যে প্রথম 5 থেকে 6টা ম্যাচ তাকে ইস্টবেঙ্গল পাবে না। তারপর সেই প্লেয়ারটা যখন সেই 6 সপ্তাহের চোট কাটিয়ে রিকভারি মোডকে অ্যাক্টিভেট করে মাঠের মধ্যে ঢুকবে, তার থেকে রাতারাতি যে লেভেলের পারফরমেন্সটা এতদিন অবধি ইস্টবেঙ্গল পেয়েছে সেটা পাওয়া খুব চাপের ব্যাপার হবে। আর এখানেই মনে করা হচ্ছে যে ইস্টবেঙ্গল যদি একটু ধীরে চলো নীতি নিত, বা ইস্টবেঙ্গল যদি আননেসেসারি আরও একজন ফরওয়ার্ড সিগনেচার করানোর বদলে একজন সেন্টার ব্যাক সই করাতো, তাহলে সেই ক্ষেত্রে বোধহয় ইস্টবেঙ্গলের হাতে অপশনস অনেক বেশি থাকতে পারতো। এটা একটা কোথাও উইকনেস বা একটা নেগেটিভ পয়েন্ট সিজনের শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে রয়েছে। এবং তার সাথে আরও একটা বড় মাথা ব্যথার বিষয়, যেটা বহু পুরনো দিনের ইস্টবেঙ্গল সমর্থকরা বারবার করে আমি যখন ভিডিও বানিয়েছি কমেন্ট বক্সে এসে বলেছেন যে অস্কার ব্রুজো তিনি ভালো কোচ, তার মধ্যে একটা কোথাও স্পিরিট রয়েছে যে তিনি ভালো কিছু করতে চান। কিন্তু অস্কার ব্রুজোর ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে কনসিস্টেন্সি। তিনি হঠাৎ করে প্রথম বা যে কোনো 2-3টে ম্যাচ খুব ভালো খেলেন, তারপরের 2টো ম্যাচ তিনি এমনভাবে ঝোলান যে দেখে মনে হয় যে এই কোচটাকে ইস্টবেঙ্গল ঠিকভাবে রিক্রুট করতে পারেনি, বা এই রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন থেকে যায়। আবার সেখান থেকে তিনি মানে ঠিকঠাক রাস্তায় ফিরে আসেন। এই সিজনের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে তোমার হাতে জাস্ট 13টা ম্যাচ রয়েছে। সত্যি 13টা ম্যাচের মধ্যে তুমি যদি 2টো ম্যাচ খারাপ করে দাও, তাহলে কিন্তু তারপরে ফিরে আসা, তারপর আবার যে টিমগুলো তোমাকে প্রায় ধরে ফেলেছে বা টপকে যাওয়ার মতো জায়গাতে রয়েছে, সেখান থেকে আবারও একটা রিস্টার্ট মোড নেওয়া একটু চাপ রয়েছে। তো ন্যাচারালি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে কটা উইকনেস রয়েছে খুবই ফ্যাক্টর ওয়াইজ, এবং সেগুলোকে যদি ইস্টবেঙ্গল রিকভার করতে পারে, ইস্টবেঙ্গলের কিন্তু 100% অপরচুনিটি রয়েছে এই সিজনে চ্যাম্পিয়ন হওয়ার মতো, চ্যাম্পিয়নশিপের কন্টেনশনে প্রথম দিন থেকে থাকার মতো, কারণ সেই স্কোয়াডের ডেপথ রয়েছে, বেঞ্চের স্ট্রেংথ রয়েছে। এবং আমি মোহনবাগানের ভিডিওটা বানাতে গিয়েই বলেছিলাম যে সেই টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো জোর গলায় দাবি জানাতে পারে যাদের একটা কোয়ালিটি স্টার্টিং 11 থাকার পাশাপাশি বেঞ্চে এমন কিছু ভালো প্লেয়ার থাকে যারা যে কোনো দিনে কিন্তু স্টার্টিং 11-এ ঢোকার ক্ষমতা রাখে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বেঞ্চে মোটামুটি সেই ক্ষমতাটা রয়েছে, এবং তারা যে কোনো দিন স্টার্টিং 11-এ আসতে পারে। আর যেই দিনকে দেখা যাবে যে তারা বেঞ্চে রয়েছে এবং টিমের অবস্থা খারাপ রয়েছে, তারা কিন্তু ইজিলি টিমের মধ্যে ঢোকার রাস্তা তৈরি করতেই পারে।
এবং ইস্টবেঙ্গলে বেশ কিছু এক্সাইটিং ইয়াং ট্যালেন্টস রয়েছে, পিভি বিষ্ণু থেকে শুরু করে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে জেসিন টিকে থেকে শুরু করে লটস অফ প্লেয়ার্স রয়েছে। তাদেরকে প্রপার ইউজ করা, ইউটিলাইজ করা এবং অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল সমর্থকরা সেই প্লেয়ারদের থেকে কী চাই সেটাকে প্রপার ওয়েতে বোঝানো, এটা কিন্তু ভীষণভাবে দরকার। তো যারা ইস্টবেঙ্গলকে দীর্ঘ বছর মানে দশক ধরে সাপোর্ট করে আসছো, তারা একইভাবে সাপোর্ট করবে। কিন্তু আমার খারাপ লাগে ইস্টবেঙ্গলের লেটেস্ট যে জেনারেশন তাদের জন্য, আমার যারা বন্ধুবান্ধব রয়েছে, আমার থেকে যারা ছোট ভাই বোনেরা রয়েছে তাদের জন্য, যাদের সাথে কথা হলেই এটা আমি ফিল করতে পারি যে এই যে ডোমেস্টিক লিগ না চ্যাম্পিয়ন হওয়া, বারবার আশা জাগিয়েও না চ্যাম্পিয়ন হতে পারা, সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র নিজেদের যুদ্ধটাকে জারি রাখা এবং সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখা, এটা কিন্তু যে ইয়াং জেনারেশন রয়েছে তারা একদমই পছন্দ করে না। তারা চায় ইস্টবেঙ্গল মাঠের মধ্যে চ্যাম্পিয়ন হোক, ইস্টবেঙ্গল ডোমেস্টিক লিগ ঘরে তুলুক। 2003-04 সিজনের পর 2025-26 সিজনটা ইস্টবেঙ্গলের জন্য একটা রিমার্কেবল সিজন হোক। তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বারবার করে লাক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এবারে কী মনে হয় লাকটা ইস্টবেঙ্গলের পক্ষে বইবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভাবনা চিন্তাগুলো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বং পিএনপিসি 2.0। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।